ওকে, সো অন পেজ, অন পেজের মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ভিতরের কাজগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের করতে হবে। যেহেতু আমরা একটা ওয়েবসাইট নিয়েছি এটিএমস, এটা নিয়ে হচ্ছে আমরা শেষ পর্যন্ত কাজ করব। হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি না, এত হাবি যাবে এত দিকে যে আমাদের লাভ নেই। আমরা একটা ওয়েবসাইট ধরবো, সেই একটা ওয়েবসাইট নিয়ে এটার অন পেজ কী হচ্ছে, টেকনিক্যালি কী প্রবলেম হচ্ছে, দেন যেহেতু এটা, যদিও এটা হচ্ছে আপনার কোড দিয়ে করা, সো টেকনিক্যালের সময় আবার না, এটা হচ্ছে টেলউইন দিয়ে করা। সো যখন আবার টেকনিক্যালের পার্ট আসবে তখন আমরা ওয়ার্ডপ্রেসে শিফট করব। বাট অন পেজ টেকনিক্যাল যা কাজই হবে সব এটা থেকে আমরা করব, কিন্তু শেখার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসে শিফট করব। ওকে, সো এই হচ্ছে অন পেজ। অন পেজটা হচ্ছে আমরা আগেও দেখছিলাম যে অন পেজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজ। এখন হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে আপনি কি কি কাজ করবেন, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যেমন হচ্ছে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, হেডলাইন, কন্টেন্ট, কিওয়ার্ড প্লেস, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, সরি ইমেজ অপটিমাইজেশন, ইউজার এক্সপিরিয়েন্স। সো এই কয়েকটা বিষয় যদি আমি খেয়াল করতে পারি তাহলে কি আমার অন পেজ কমপ্লিট হবে, ওয়েবসাইটের কমপ্লিট। সো এইগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে টাইটেল ট্যাগ। সো টাইটেল ট্যাগটা কি সেটা আমরা সবাই জানি, গুগলের মধ্যে যেটা বলা হয়তো মেটা টাইটেল, যেটা গুগলের জন্য যেটা কাজ করা হয় সেটা হচ্ছে মেটা টাইটেল। সো এটা কীভাবে অপটিমাইজ করতে হবে সেটা আমরা দেখব, বাট হচ্ছে থিওরিটা আগে একটু বুঝে নিই। যেমন হচ্ছে এটা কয়টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে রাখতে হবে, এখানে হচ্ছে 7টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা রাখতে হবে। অ্যান্ড এটার মধ্যে কি কি ইউজ করতে হবে, ইনক্লুড দ্য মেইন কিওয়ার্ড। আপনাকে এই মেটা টাইটেলের মধ্যে মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। আপনি ধরেন এখানে হোম পেজ, এই পেজটাকে আপনি কী দিয়ে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, ধরেন স্টাডি অ্যাব্রোড, তাহলে আমাকে কি করতে হবে, মেটা টাইটেলের মধ্যে আমাকে স্টাডি অ্যাব্রোডটা রাখতে হবে। সেই পয়েন্টগুলো আপনারা একটু পড়বেন, তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ার হবে। এগুলো আমরা প্র্যাকটিক্যালিও দেখব। তারপর হচ্ছে এখানে ইউজ পাওয়ার কিওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড বলতে হচ্ছে সিটিআর, মানুষ যাতে আপনার এখানে ক্লিক করে এমন কিছু এখানে অ্যাড করা। যেমন আমরা যদি গুগলে একটু দেখি, কি নিয়ে দেখব, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে। এখানে যদি ডিজিটাল মার্কেটিং কোর্স লেগে সার্চ করি, দেখেন এখানে আপনাকে সে দুইটা হুক দিচ্ছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট আর একটা হচ্ছে গুগল ডিজিটাল মার্কেটিং। মানে আমি এখানে দেখে কি বুঝতেছি যে আরে এখানে তো হয়তো বা গুগলের ডিজিটাল মার্কেটিং ক্লাস করানো হয়, রাইট? আবার আপনি যদি অন্য একটা ইতে দেখেন, এই যেখানে দেখেন এখানে কিন্তু সেম, এই যে এখানে সার্টিফিকেশন কথাটা লেখা আছে না, এটাই মূলত হচ্ছে পাওয়ার ওয়ার্ড। সো আপনি যখন একটা মেটা টাইটেল লিখবেন তখন আপনাকে এমন একটা কথা অ্যাড করতে হবে যেটা মনে হলে দেখা যাবে যে এটা পাওয়ার আছে, এই কথাটার পাওয়ার আছে, এমন এই ওয়ার্ডটার পাওয়ার আছে। যেমন এখানে দেখেন 2025 বলতে আমরা কি বুঝতেছি, এই বছরের আপডেটেড কোনো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স হয়তো এরা শেখাচ্ছে। তো এই 2025-এর মধ্যে একটা পাওয়ার আছে না, সো এইগুলোকে মূলত পাওয়ার ওয়ার্ড বলা হয়। আর মেটা টাইটেলের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা মেটা টাইটেল যখন লিখব তখন আমাদের পাওয়ার ওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি, টাইটেলের পর যেটা থাকে সেটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। দেন সেম টাইটেলের মতো এখানেও আপনাকে মেইন কিওয়ার্ড ইউজ করতে হচ্ছে, এইখানেও আপনাকে মেইন কিওয়ার্ড ইউজ করতে হচ্ছে, কিন্তু একবারই ইউজ করতে পারবেন। হ্যাঁ, বেশি করলে তো ঝামেলা, কারণ এখানে তো 160 ক্যারেক্টার। ধরেন যে 1 লাইন 1.5 লাইন হবে অথবা 2 লাইন হবে, সো 2 লাইনের মধ্যে যদি আপনি 2বার কিওয়ার্ড ইউজ করেন কেমন দেখা যাবে। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আপনাকে আপনার মেইন কিওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। এখানে দেখেন মেইন কিওয়ার্ডের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে, প্রাইমারি কিওয়ার্ড। সো আমি কিন্তু কিওয়ার্ডের ক্লাসে বলছিলাম যে মেইন কিওয়ার্ডের অনেকগুলো নাম আছে। হ্যাঁ, যেমন হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, তারপর হচ্ছে সিট কিওয়ার্ড,
এগুলো মাথায় রাখতে হবে, কারণ এক একজন মানুষ অথবা এক একটা ক্লায়েন্ট এক একটা নাম ইউজ করতে পারে। ওকে, সো এইখানেও আপনাকে সেম, এখানে হচ্ছে আপনাকে সিটিএ ইউজ করতে হবে। সিটিএর ফুল ফর্ম হচ্ছে কল টু অ্যাকশন বাটন, মানে মানুষ যাতে আপনার লেখাটা পড়ে সাথে সাথে ক্লিক করে, মানুষ যাতে আপনার এটাতে সাথে সাথে ক্লিক করে এমন কিছু লিখতে হবে কোথায়, আপনার ডেসক্রিপশনের মধ্যে। সো এই টাইপের লেখাগুলো কি হতে পারে, যেমন লার্ন মোর দেখতে পারেন, এক্সপ্লোর, ইটিসি, মানে আপনি চাইলে এখান থেকে কিছু একটা দেখতে পারেন। সো এইগুলো আমাদের ইউজ করতে হবে। তারপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল এর কাজ কি, এই যে এটা হচ্ছে ইউআরএল। সো ইউআরএল এর মধ্যে আপনাকে কি করতে হবে, কিপ ইউআরএল শর্ট, মানে হচ্ছে আপনাকে শর্ট ইউআরএল ইউজ করতে হবে যেন মানুষ মনে রাখতে পারে। যেমন এটিএমস শর্ট না, আপনি যদি এটিএমস এর অ্যাবাউটে যান, এটিএমস অ্যাবাউট শর্ট না। সো এখানে যদি ধরেন এটিএমস না হয়ে এখানে তার ফুল নামটা হইতো, যেমন তার নাম কি, এই ওয়েবসাইটটা এখনও ভালোভাবে কাজই করা হয়নি। এই যে এটিএম মাহমুদ, এটা তো তার নাম না, মানে এটিএমস এর ফুল মিনিং জানি কি, এটা আমি নিজেও জানি না। যাই হোক, ধরেন আপনাকে যদি এখানে তার ফুল মিনিংটা বলা হতো, অথবা আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, সেটা দেখলে একটু সহজ হবে। একাডেমি, ওকে। সো এইখানে যদি দেখেন, এখানে কিন্তু লেখা হয়েছে হিমস এডুকেশন। এই যে হিমস, এটা কিন্তু তার একটা শর্ট নাম। এখানে যদি ধরেন তার শর্ট নাম না হয়ে এখানে হার্টবিট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই ফুল নামটা হয়তো, এই ডোমেনের নামটা, তাহলে আপনার ইউআরএল কত বড় ছিল, এটাকে আপনি মনে রাখতে পারতেন। সো এই জন্য যদি ক্লায়েন্টের কোনো ইউআরএল বড় থাকে, তাহলে আমাদের তাকে কি করতে হবে, সাজেস্ট করতে হবে যেন ইউআরএলটা শর্ট করে। দেন ইউআরএল মধ্যে আপনাকে ভালোভাবে কথাটা ডিসক্রাইব করতে হবে এবং কিওয়ার্ডটা অবশ্যই রাখতে হবে। ইউআরএল এর মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। দেন হচ্ছে অ্যাভয়েড স্পেশাল ক্যারেক্টার। আপনাকে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, ওই যে ওই দিনও কিন্তু কালকে বলা হয়েছিল যে কি যেন ছিল, কি যেন বলছিলাম, এগুলা কিওয়ার্ড ডেলিমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিমিটার থাকা যাবে না বলা হয়েছিল। সো ডেলিমিটার থাকা যাবে না। সো এইগুলো এখানে বলা হয়েছে স্পেশাল ক্যারেক্টার, যাতে ইউআরএল না ইউজ করা হয়। এক্সাম্পল হিসেবে এখানে একটা দেওয়া আছে যে এইভাবে হলে সব থেকে বেটার। সো এটার ইউআরএল তো আপনাদের দেওয়া আছে মনে হয়, না? না, এটার ইউআরএল দেওয়া নাই। কই লাগে, বন্ধ হয়ে যায় কে? এটা ইউআরএল আপনাদের দেওয়া নাই। পিন করে দিচ্ছি, ও একটা আছে তো এখানে। এটা কোনটা? হ্যাঁ, এটা তো দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, তারপরও আমরা আগাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইন সম্পর্কে আমরা আগেও দেখছি। হেডলাইন আমাদের কি করতে হবে, H1 ট্যাগ যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একবার ইউজ করতে পারবো, এর বেশি আমরা এখানে ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে ব্রেক কন্টেন্ট ইনটু সেকশন ইউজিং H2 and 3, সরি H2 and H3 হেডার্স। মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে H2 এবং H3 ইউজ করতে পারবেন, আনলিমিটেড, যতগুলো ইচ্ছা ততগুলোই রাখতে পারেন। বাট H1টা আমাদের কতবার হবে, একবারই হবে। তারপর এখানেও সেম, এখানেও আমাদের সেম কি করতে হবে, কিওয়ার্ড ন্যাচারালি ইউজ করতে হবে, নট ওভার স্টাফিং। ধরেন আপনার হেডলাইন হচ্ছে 100 ওয়ার্ডের অথবা 100 ক্যারেক্টার একটা হেডলাইন বসালেন। এই 100 ক্যারেক্টারের হেডলাইনের মধ্যে আপনি বারবার হচ্ছে এটিএম স্যার লিখলেন, এটা কি হলো? তাহলে আমাকে কি করতে হবে, বসাতে পারবো যতটা ইচ্ছা ততটা, বাট ন্যাচারালি বসাইতে হবে। একটু মিউট করেন।
বাট আপনাকে হচ্ছে এখানে ন্যাচারালি বসাইতে হবে। আচ্ছা, ওইদিকে ফোকাস না দিই। সো এখানে হচ্ছে কিওয়ার্ডগুলো ন্যাচারালি বসাইতে হবে আপনার হেডারের মধ্যে। সো এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। দেখেন উপর থেকে এখানে টাইটেল থেকে আমরা হেডলাইন পর্যন্ত আসছি, সব জায়গায় কিন্তু আপনাকে একটা কথাই বলা হয়েছে, সেটা কি কিওয়ার্ড বসাইতেই হবে। প্রত্যেকটা কিওয়ার্ড বসাইতে হবে এবং ন্যাচারালি বসাইতে হবে, যেন ওভারস্টাফিং না হয়। ওকে, দেন হচ্ছে আপনার কন্টেন্ট অপটিমাইজ। কন্টেন্ট অপটিমাইজের মধ্যে এখানে আপনাকে কন্টেন্টের মধ্যে মানুষকে ভ্যালু প্রোভাইড করতে হবে, এমন কন্টেন্ট লিখতে হবে যেটাতে মানুষ ভ্যালু পায়, ইউনিক কিছু দিতে হবে, প্রোভাইড ইন ডিপথ ইনফরমেশন। এই তিনটা জিনিস মাথায় রেখে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো এখানে অপটিমাইজ করতে হবে। কীভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে হয় সেটাও দেখব, সমস্যা নাই। সো এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা কি, ক্লায়েন্টকে সবসময় কন্টেন্টের মধ্যে ভ্যালু প্রোভাইড করতে হবে, ইউনিক কন্টেন্ট দিতে হবে, অ্যান্ড ইন ডিপথ ইনফরমেশন দিতে হবে, যেটা দেখে মানুষ বুঝতে পারে যে না এখানে কোন ইনফরমেশন আছে। এটা কেন আমাদের কাজে লাগবে? ধরেন গুগলের আগের যেই কন্টেন্ট ক্রলিংয়ের যে বট ছিল, সে আপনি যা দিচ্ছেন সে তাই করে নিছে, ইন্ডেক্স করে নিছে। বাট বর্তমানের যে আছে, সে হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে কন্টেন্টের মধ্যে। সো গুগল অ্যালগোরিদম সম্পর্কে আপনারা জানছিলেন না? সো এখানে কোর আপডেট ছিল একটা নামে, কোর আপডেট। এর মেন কাজই হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করা, শুধুমাত্র সে কন্টেন্ট নিয়ে কাজ করবে। এখানে সে বলেই দিছে যে আমার কাছে যদি তুমি ভ্যালু কন্টেন্ট না দাও, ইউনিক কন্টেন্ট না দাও এবং ইন ডিপ ইনফরমেশনাল কন্টেন্ট না দাও, তাহলে আমি এটা র্যাঙ্ক করাবো না। সো ওইখান থেকে হচ্ছে এই তিনটা মেন পয়েন্ট এখানে বসানো হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু কিওয়ার্ডের কোনো কথা বলা হয়নি, বাট এখানে আপনাকে এই তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। আর কিন্তু কিওয়ার্ড ছাড়া আমরা কন্টেন্ট লিখতে পারবো না, সো ওইটা তো অবশ্যই বসাইতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্টের মধ্যে আপনার দেখতে হবে যে বুলেট পয়েন্ট আছে কিনা, নাম্বার লিস্টিং আছে কিনা। মানে ওই যে থাকে না অনেক সময় যে বুলেট পয়েন্ট আকারে, যেমন আপনি যদি কোনো একটা ব্লগে যান, আমরা যদি ব্লগ থেকে দেখি, ব্লগ দেখতে হলে আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে। দেখছেন, কাজ করতেছি একটা, হাবি যাবে অনেক টাইপের ওয়েবসাইটে যাইতে হচ্ছে। সেই জন্য এই ওয়েবসাইটটা কিন্তু এখনো কাজ করা হয় নাই, এই জন্য আপনাদের জন্যই রাখছি ওয়েবসাইটটার কাজ। দেখেন এখানে বলছে যে নাম্বারই রাখতে হবে। সো এখানে আছে আরেকটা বলা হয়েছিল যে হয়তোবা আপনি চাইলে এখানে বুলেট পয়েন্ট অথবা নাম্বার এইগুলো আপনাকে রাখতে হবে। সো এটা দেখেন এখানেও কিন্তু আছে না? সেটা অবশ্যই আমাদের কন্টেন্টের মধ্যে রাখতে হবে। তারপর কি, তারপর হচ্ছে কন্টেন্ট মাস্ট। এটা কি লিখছে? কন্টেন্ট মাস্ট কি? এটা হয়তো এমনি লিখছে। দেন হচ্ছে আপনাকে এখানেও একটা বাটন অ্যাড করতে হবে, ইনক্লুড এ ক্লিয়ার সিটিএ। সিটিএর ফুল ফর্মটা কি? কল টু অ্যাকশন বাটন। সো এটা কীভাবে হতে পারে যে কন্ট্যাক্ট আস অথবা ডাউনলোড নাও। সো এটা এমন না যে ম্যান্ডেটরি সব ব্লগের মধ্যে এটা অ্যাড করতে হবে। যদি আপনার ব্লগ রিলেটেড যায় তাহলে হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য ক্লাস হবে একটা, সো তখন আমরা এখানে আরও ডিটেলসে দেখব ক্লিয়ারলি। এখন হচ্ছে জাস্ট অন পেজের জন্য আমরা দেখতেছি। ওকে, সো মেন ফোকাস দিতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি মেন ফোকাস হচ্ছে আমাদের এই তিনটার মধ্যে, ভ্যালুয়েবল কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট অ্যান্ড ইন ডিপথ ইনফরমেশনাল কন্টেন্ট। সো এগুলো কিন্তু যদি কোনো ক্লায়েন্টের, বিশেষ করে আপওয়ার্কে যদি কোনো ক্লায়েন্টের ইন্টারভিউ দিতে চান, তখন হচ্ছে এইগুলো কিন্তু জিজ্ঞেস করে যে কন্টেন্টের জন্য ভ্যালু কীভাবে কন্টেন্টটা লিখলে ভালো হয় আমার জন্য, এগুলো তারা জিজ্ঞেস করে। ওকে, দেন হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট। আপনাকে কোথায় কোথায় কিওয়ার্ড প্লেস করতে হবে সেটা, যেমন এখানে হচ্ছে অ্যাট দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড, মানে হচ্ছে আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতেই হবে, এটা মাস্ট বি। ধরেন আপনি একটা কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টের 100 ওয়ার্ড যেটা আছে, ধরেন এখান থেকে এতটুকু হচ্ছে 100 ওয়ার্ড। এই 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে আপনার
কিওয়ার্ডটা মাস্ট বি রাখতেই হবে। সো এটা কিভাবে রাখবেন সেটা আপনার উপর। একবার রাখতে হবে, কিন্তু বেশি বারবার দেওয়া যাবে না, যদি দরকার হয়। হ্যাঁ, যদি বেশি দরকার হয় তাহলে আমরা কি ইউজ করব, এগুলো কিন্তু বলছিলাম আমি জানি আপনাদের বলছি, কিন্তু আপনারা বলেন, কারণ আমার তো অনেকগুলো ক্লাস হয়েছে। এই যে এখানে যদি আমি দেখি, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অনেকগুলোই তো হয়েছিল। আমি তো মোটামুটি 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ ক্লাস নিয়েছিলাম আপনাদের সামনে। ওকে, সো দেন হচ্ছে আপনাকে এই যে যদি আপনাদের বেশি বসাইতে হয় ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে, তাহলে আমাকে রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে। রিলেটেড কিওয়ার্ড, আর এই রিলেটেড কিওয়ার্ডটা মাস্ট বি আমাদের ইউজ করতেই হবে। আমরা যত পারবো আমাদের মেইন কিওয়ার্ড যেটা আছে, যেটা আমরা এই সমস্ত জায়গার মধ্যে ইউজ করে আসছি, সেটা এখানে কম বসানোর ট্রাই করব, যেন আমাদের ওভার স্টাফিংটা না হয়। দেন হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড ওভার স্টাফিংটা কখনোই করা যাবে না, অ্যান্ড এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য হার্মফুল, এটা র্যাঙ্কিংয়ের জন্য খুব ক্ষতিকর একটা জিনিস। সো এটা আমাদের ইউজ করা যাবে না, এবং কিওয়ার্ডের ডেনসিটিটা, হ্যাঁ, আর এটা ইউজ করলে আপনার জন্য হার্মফুল হবে। আর কিওয়ার্ডের ডেনসিটিটা অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। কিওয়ার্ড ডেনসিটি কতটুকু হবে? 1 থেকে 1.25%। সো এই হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্টের জন্য আমাদের ইনফরমেশন। দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি, কালকেও বলছি যে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক দেওয়া। সো এখানে যেগুলো বলা হয়েছে, যে অন পেজের মধ্যে যেগুলো বলা হয়েছে, এইগুলাই এখানে আমরা চেক করছি, এখন হচ্ছে আমরা অপটিমাইজ করব অন পেজের মধ্যে। সো এখানে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে, জাস্ট এটাই। কি কি নিয়ম সেটা হচ্ছে, দেখেন, লিঙ্ক টু আদার রিলেভেন্ট পেজ, মানে ধরেন আপনি এখানে একটা পেজ ওপেন করছেন অথবা একটা কন্টেন্ট লিখছেন, কিভাবে IELTS আপনার স্বপ্ন পূরণের সাহায্য করবে। সো এইটা নিয়ে আপনি লিখছেন। এখন এখানে আপনি কি করছেন, একটা অ্যাঙ্কর টেক্সট করে এখানে ধরেন যে অ্যাবাউট আস পেজের একটা লিঙ্ক দিয়ে রাখছেন। এটা কি মিলছে? এটা মিলে নাই। অ্যাবাউট আস পেজে কি থাকবে? কোম্পানির ডিটেলস, কোম্পানি সম্পর্কে অ্যাবাউট লেখা থাকবে। অথবা ধরেন আপনি এখানে কন্ট্যাক্ট আসের একটা লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে এটা হলো? এইখানে দিতে হবে এই IELTS রিলেটেড যদি কোনো কন্টেন্ট থাকে তার লিঙ্কটা হচ্ছে আপনাকে এখানে বসাইতে হবে। সো এটাই এখানে বলা হয়েছে যে রিলেভেন্ট পেজ অন ইয়োর সাইট। সো মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে রিলেভেন্ট যদি কোনো পেজ থাকে সেটাকে এখানে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য। ইউজ ডিসক্রাইব অ্যাঙ্কর টেক্সট উইথ কিওয়ার্ড। এখানে যে আপনি এই টেক্সটের ভিতরে যে আপনি লিঙ্কটা বসাবেন, ফোকাস রাখতে হবে যেন এটি কিওয়ার্ডের উপর হয়, কিওয়ার্ডের উপর হয়। ধরেন আপনার মেন কিওয়ার্ড হচ্ছে IELTS, তাহলে আপনাকে লিঙ্ক আপ করতে হবে, অথবা ইন্টারনাল লিঙ্কিং কোথায় করতে হবে? ওই IELTS কিওয়ার্ডের উপর। বুঝতে পারছেন? ওকে, যেমন হচ্ছে এখানে এক্সাম্পল আকারে কিছু একটা দেওয়া আছে, ওগুলো আমাদের দেখার দরকার নাই। ভুংবাং স্টুডেন্টরা অনেক কিছুই লেখে, এই যে এগুলো লেখানো, এগুলো হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট দিয়েই লেখানো। হ্যাঁ, ইনস্ট্রাকশন তো আমার, ইনস্ট্রাকশন আমার। এদের কোর্স শেষ ভালো একটা পজিশনে গেছে, এরাই লিখে দেয়। সো আপনাদের এখান থেকে যদি ভালো কেউ থাকে, দেন সামনে তারও লাগতে পারে। যেমন ওকে, কোনো কাজ থাকলে ধরেন যদি কোনো কিছু অপটিমাইজেশনের জন্য আপনাকে অল্টার টেক্সট হিসেবে জানতে হবে। যেমন এখানে এগুলো আমরা একটু দেখি। ইউজ ডিসক্রাইব ফাইল নেম, আপনাকে ফাইল নেমটা অবশ্যই রাখতে হবে। যেমন আপনি যদি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করতে চান, যদি আমরা এটা ডাউনলোড করি, দেখেন কি দেওয়া, download.jpg। এই যে ইমেজটাকে এই ইমেজটা কি download.jpg দিয়ে সেভ করা ঠিক হয়েছে? কেন? কারণ এই ইমেজটা তো একটা নাম থাকা দরকার। যেমন এইখানে সে কয়েকটা বই নিয়ে বসে আছে, সেই ইমেজটার নাম হতে পারে যে ATM স্যার উইথ
হ্যান্ডবুক অথবা এমন কিছু, অথবা ধরেন যে এখানের যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা চাইলেও তো এখানে দেওয়া যেত, যেটা আমরা বলছিলাম যে অল্টা টেক্সটের ভিতরে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো। সো এখানে একটু ভুল আছে। তারপর আপনার এখানে অন পেজের জন্য আমাদের ইমেজের যে ফাইলগুলো আছে এটাকে আমাদের জেপিজি অথবা ওয়েবপি ফরম্যাটে আপলোড করতে হবে। কেন এই দুইটা ফরম্যাটই আমাদের আপলোড করতে হবে? কারণ এই দুইটা ফরম্যাটের ফাইল সাইজ ছোট, অন্যান্য ফরম্যাট থেকে ফাইল সাইজ ছোট, বাট ইমেজের কোয়ালিটি ভালো থাকে। সো এই জন্য হচ্ছে আমরা এই দুইটা ফরম্যাটে ইউজ করব। যদি আমরা কখনো কাজ করি সব থেকে প্রায়োরিটি দিব হচ্ছে ওয়েবপি ফরম্যাট। আপনি যদি আমাদের যেগুলো অপটিমাইজেশন করা হয়েছে DWL আর্কিটেক্ট, এটার মধ্যে যদি আমরা একটু দেখি, যতগুলো দেখবেন সাইট সব আমার দ্বারাই করা। টাইজানের অধিকাংশ সাইট ওপেন করতে হবে আগে, এটাকে সেভ করতে যাই। এই যে দেখেন এখানে কি দেওয়া, ওয়েবপি, ফাইল নেম হচ্ছে এখানে ওয়েবপি দেওয়া। সো মাস্ট বি আমাদের এগুলো হচ্ছে ওয়েবপি ফরম্যাটে আপলোড করতে হবে। কেন দেখেন এই ইমেজের কোয়ালিটি দেখছেন, আপনি যদি এটাকে আরেকটু বড় করেন, এগুলো জুম হয় না, এর থেকে বেশি জুম হয় না, জুম হয়। সো দেখেন হয়তো আমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, ঝিরঝির করতেছে। সো ইমেজের কোয়ালিটি ঠিক রেখে এই ইমেজটা সর্বোচ্চ হয়তো বা 50 কেবির মতো হবে। সো এই জন্য হচ্ছে আমাদের ওয়েবপি ফরম্যাটগুলো ইউজ করতে হয় যেন ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকে। সো এটা মাস্ট বি আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। দেন হচ্ছে অ্যাড অল্টা টেক্সট উইথ কিওয়ার্ড, ওই যেটা বললাম আপনাকে অল্টা টেক্সটের মধ্যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এটা আপনাকে কি করবে, হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড দ্য ইমেজ, সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করবে যে আপনার এই ইমেজটা কি রিলেটেড। আপনি যদি দেখেন এখানে যদি আমি হিমস এডুকেশন লিখে সার্চ করি, আমি যেখানে ইমেজে যাই দেখছেন অনেকগুলা এখানে ইমেজ শো করতেছে, এইগুলার মধ্যে মোটামুটি হিমস অথবা একাডেমি লেখা আছে এই সমস্ত ইমেজের মধ্যে, এই জন্য হচ্ছে এইগুলাকে র্যাঙ্ক করাইছে। সো ইমেজের অল্টা টেক্সটটা মাস্ট বি আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেন আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট র্যাঙ্ক না করুক, আমাদের ইমেজ যাতে র্যাঙ্ক করে। সো এখান থেকেও ট্রাফিক হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জন্য হচ্ছে ইমেজের অল্টা টেক্সটটা বসাইতে হবে। আর কম্প্রেস ইমেজ ভ্যালু 100 কেবি, এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইমেজ, এক একটা ইমেজ যেন 100 কেবির ভিতরে থাকে যখন আমরা আপলোড করব। সো এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ইমেজ আপলোডের সময় অথবা ইমেজ অপটিমাইজেশনের সময়। আমাদের ওয়েবপি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট ইউজ করতে হবে, ফাইল নেমটা বসাইতে হবে, অল্টা টেক্সটটা দিতে হবে, অ্যান্ড ইমেজের ফাইল সাইজ হবে মাত্র 100 কেবি, এর বেশি যাতে না হয়। ওকে, দেন হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউজার এক্সপিরিয়েন্স বলতে ওইরকম কিছুই নাই, জাস্ট হচ্ছে আপনার ইউজাররা যেন আপনার কন্টেন্টটা ভালোভাবে পড়তে পারে, জাস্ট এতটুকু। ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে আপনার কন্টেন্টটা যেন ইউজাররা ভালোভাবে পড়তে পারে। সো এখানে আপনি ভালোভাবে যদি পড়তে পারেন এনাফ, আর কিছু লাগবে না। সো এই হচ্ছে মূলত আমাদের অন পেজের পার্ট। আর এইখানে এগুলা ডিটেলসে লিখে দেওয়া হয়েছে, কারণ যাতে আপনারা পরবর্তীতে কোনো কাজ করতে গেলে কিভাবে কি করতে হবে, ভিডিও ছাড়া যাতে এগুলো করতে পারেন। সো আপনারা হচ্ছে বাসায় থেকে এগুলো দেখে নিয়ে আসবেন। 2টা হোমওয়ার্ক থাকবে, এইখানে যেগুলো আছে 3টা থাকবে হোমওয়ার্ক। এখানে যেগুলো আছে এইগুলো আপনারা হচ্ছে মুখস্থ করবেন। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে, পিন আপ করে দেওয়া আছে, সমস্যা নেই। এই যে এটা এখানে পিন করে দেওয়া আছে, এইগুলো হচ্ছে আপনারা মুখস্থ করবেন। প্লাস হচ্ছে হ্যাঁ, ওয়েবসাইট অডিটের জমে গেছে কিন্তু অনেকগুলা, ওয়েবসাইট অডিটেরটা একেবারে ক্লিয়ার হয়ে আসতে হবে, মানে করে আসতে হবে, প্রবলেম হলে দেন আমরা সলভ করব। আর ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস,
ওগুলো তো ভুলেই গেছেন, করেনই না। কিবার কম্পিউটার হ্যাঁ এটা যে কম্পিউটার দিয়েছিলাম এটা ঠিক আছে আমার ঠিক আছে, তারপরেও কিওয়ার্ড রিসার্চটা প্রতিদিন করবেন। কিবার জিনিস হ্যাঁ কিবার